প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। রসায়ন বিজ্ঞান প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ পড়াবো রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়ের পার্ট 5। পার্ট শিরোনাম হলো মেজারিং সিলিন্ডার, বুরেট, আয়তনমিতিক ফ্লাক্স ও পিপেট ব্যবহারের বিধি, অর্থাৎ কীভাবে এগুলি ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে করাবো। শিখন ফল 1 নম্বর হচ্ছে মেজারিং সিলিন্ডারের ব্যবহার ব্যাখ্যা করতে হবে। মেজারিং সিলিন্ডার হচ্ছে মাপার একটা যন্ত্র। জিনিসটা এরকম দেখো, চিত্র আঁকি দেখো। এটার মধ্যে এখানে ধরো 50 ml লেখা আছে, এখানে 0 ml মাঝখানে এরকম ডাকাটা থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা একটা মেজারিং সিলিন্ডার, এটা দিয়ে জিনিসপত্র স্থানান্তর করা হয়, মাপা হয়। যেমন তোমরা দেখবে তৈল মাপা হয়, দুধ মাপা হয় বিভিন্ন চুলা দিয়ে। এখানে ঠিক সেম আমরা বিভিন্ন কেমিক্যালস এটা দিয়ে পরিমাপ করতে পারব। এই হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটা দিয়ে বিভিন্ন আয়তনের তরল পদার্থ স্থানান্তর করে ব্যবহারিক কাজ করার জন্য বা গবেষণা করার জন্য বিভিন্ন তরল পদার্থ স্থানান্তর করা হয়। এটাতে দেখো একটা জিনিস, দ্বিতীয় একটা টপিক আছে, মেজারিং সিলিন্ডারে পরিমাপের সময় কি খেয়াল রাখতে হবে। একটা অনুধাবনের প্রশ্ন আছে মেজারিং সিলিন্ডারে পরিমাপের সময়। এটা হলো মেজারিং সিলিন্ডার। দ্বিতীয় টপিক যেটা দেখো, পরিমাপের সময় এটা হচ্ছে 2 নম্বর টপিক, মেজারিং সিলিন্ডারে পরিমাপের সময় কি খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? এবার দেখো, এই যে যখন তুমি তরল পদার্থ মাপবে, ধরো এখানে 10, এখানে 20, এখানে 30, এখানে 40 ml। কিন্তু মধ্যে আবার ছোট ছোট দাগটা থাকে, কিন্তু আবার এখানে ছোট ছোট দাগটা থাকে, এদিকে 10 পর্যন্ত দাগটা থাকে। এখন ধরো তুমি 20 ml পদার্থ নেবে, তো তরল পদার্থ পৃষ্ঠটানের কারণে কি হয় জানো, এরকম থাকে। ধরো তুমি 20 ml পদার্থ মাপবা, 20 ml মাপলে এটা ওইখান থেকে শুরু করে এরকম করে দূষণ করতে আসে, অর্থাৎ এই হলো 20, কিন্তু এটা ওই দেখো এখানে 22 এর মধ্যে বা 21 এর মধ্যে আছে, ওইখান থেকে শুরু করে এরকম বাঁকা হয়ে থাকে। এটাকে বলা হয় লোয়ার মেনিসকাস। লোয়ার মেনিসকাস। আর এটাকে বলা হয় আপার মেনিসকাস, অর্থাৎ উচ্চ বক্রতল। আর এটা হলো নিম্ন বক্রতল। নিম্ন বক্রতল অর্থাৎ তরল পদার্থ যখন মাপবা, তুমি দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখতে পাচ্ছ? বুঝতে পারতেছ? তরল পদার্থ পরিমাপ করে 20 ml মাপলে তরল পদার্থের পৃষ্ঠটানে কেন, তরল পদার্থ কিন্তু প্লেন থাকে না, ঘনত্ব কত বাঁকা হয়ে থাকে। এখন তুমি যদি ওই এখানে 22 কাজ করতে, এখানে ধরো 21, এখানে 22 20, এখানে যদি বলা যায় যেহেতু এখান থেকে সরুদের বাঁকাটা শুরু হয়েছে, তাহলে 2 ml গুণ হবে। তোমাকে নিতে হবে এই বক্র, নিচের বক্রতলটা নিতে হবে। এটাকে ইংরেজিতে লোয়ার মেনিসকাস বলা হয়, আর বাংলায় বলা হয় নিম্ন বক্রতল। এতটুকু নিলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তুমি নিলে 22 নিলে কিন্তু ভুল হবে। এখানে আসলে 20 ml পদার্থ মাপা হচ্ছে, এটা অনুধাবনে এই প্রশ্নটা আসে। তুমি কি বুঝতে পারতেছো শিক্ষার্থীবৃন্দ? বুঝতে পারতেছো? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবারে হলো 2 নম্বর টপিক, মুছে ফেলি। কেমন
3 নম্বর টপিক হলো আয়তনভিত্তিক ফ্লাক্স। আয়তনভিত্তিক ফ্লাক্স, আয়তনভিত্তিক বিশ্লেষণ অর্থাৎ আয়তনিক বিশ্লেষণে প্রয়োজনীয় আয়তনভিত্তিক ফ্লাক্স লম্বা গলাযুক্ত চ্যাপ্টার তলা বিশিষ্ট একটি কাচের ফ্লাক্স। এটা আমি চিত্র এঁকে দেখাবো। এর গলা একটি চক্রাকারে দাগ থাকে, অর্থাৎ এটাতে দ্রবণ তৈরি করা হয়। তুমি ধরো একটা প্র্যাকটিক্যাল করবে, এটার নাম হলো টাইট্রেশন। ওই টাইট্রেশন করার জন্য দ্রবণ তৈরি করতে হলে এই যন্ত্রটা কাজে লাগবে। দেখে এরকম এইখানে এটা গলার মধ্যে একটা দাগ কাটা থাকে, মানে ঘুরে দাগ কাটা থাকে, বুঝতে পারছো? এটা তো 250 ml, 250 ml। এটা কিন্তু বিভিন্ন সাইজের হয়, 100 ml হয়, 250 ml হয়, 500 ml হয়, 1000 ml হতে পারে। অর্থাৎ ওইরকম সাইজের আয়তনভিত্তিক ফ্লাক্স আছে। এটার মধ্যে দ্রবণ তৈরি করার জন্য এটাকে নেওয়া হয়। এখানে একটা ফ্লাক্স, এরকম ফ্লাক্স রাখা হয়। ফ্লাক্স দিয়ে এটার মধ্যে পদার্থ ঢাইলা এখানে তারপরে পানি ঢুকানো হয়। পানি ঢুকিয়ে তারপরে এটা দ্রবণ তৈরি করে, এটাকে আয়তনভিত্তিক ফ্লাক্স বলা হয়। আয়তনভিত্তিক ফ্লাক্স দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। ধরো তুমি 0.1 ml এত মোলার মিথান কার্বনের দ্রবণ তৈরি করবে, একটু CO3 এই দ্রবণ তৈরি করবে। তাহলে পদার্থ মাইপে এখানে দিয়ে তারপরে পানি দিয়ে এতটুকু করে তারপরে এটাকে এইখানেও লোয়ার মিনিসকাস খেয়াল করছি, এটা কিন্তু একটু বাঁকা থাকবে, এরকম বাঁকা থাকবে, বুঝতে পারছো? অর্থাৎ এই যে এখানে দাগ কাটাটা ছিল, তোমার ধরো এই বক্ষতলটা নিচে এই দাগটা বরাবর থাকবে। উপরের মাপটা এই যে প্রথমে এটা হলো নিচের অংশটা দাগটাকে স্পর্শ করলে পরিমাপটা সঠিক হবে। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারতেছো? অর্থাৎ তুমি যে তরলটা মাপবে এটা কিন্তু এরকম করে যেমন যদি এটা এরকম না যদি এরকম থাকে, ধরো এইখানে কিন্তু ভুল হবে, দাগ আছে এইখানে, কেমন দাগ আছে এইখানে আছে, ওই যে মাথাটা শুরুর মাথা ওইখানে আছে, তার মানে এই জায়গাটা কম দেওয়া হয়েছে না, এই ফাঁকা জায়গায় পদার্থটা কম দিলাম না আমি। এই জন্য কি করতে হবে, আপার মিনিসকাসটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই নিচের এই জায়গাটা নিচে বক্রতলটা যেখানে স্পর্শ করবে, এই বক্রতলটা যেখানে স্পর্শ করবে দাগটা বরাবর জন্য স্পর্শ করে, তাহলে পরিমাপটা সঠিক হবে। এভাবে দ্রবণ তৈরি করে আয়তনভিত্তিক ফ্লাক্স ব্যবহার করা হয়। এবার পিপেট ঠিক আছে, দেখতে পাচ্ছ? পিপেট হলো দুই মুখ খোলা সুষম ছিদ্র বিশিষ্ট একটি কাঁচ নল। এর নিচের প্রান্ত থেকে হঠাৎ সরু করা হয়েছে, মাঝখানটা বাল্বের মতো দেখতে। এরকম আমি দেখাই তোমাকে চিত্রটা। বুঝতে পারছো? এইখানে দাগ কাটা থাকে, অর্থাৎ এই চতুর্দিকে এরকম একটা দাগ কাটা থাকে। এটা 5 ml, 10 ml, 20 ml এর হয়। তো ধরো এখানে 10 ml একটা পিপেট, বুঝতে পারছো? এটা দিয়ে দ্রবণ স্থানান্তর করতে হলে যদি কি করা হয়, দ্রবণ মাইপা নিয়ে অর্থাৎ পরিমাপ করে নিয়ে তারপরে প্র্যাকটিক্যালটা করতে হয়। এখন ওই যে একটু আগে যে আয়তনভিত্তিক ফ্লাক্স দেখাইছি, দ্রবণ তৈরি করে প্রমাণ দ্রবণ তৈরি করে তারপরে এখানে আনতে হবে। এখানে ধরো একটা পাত্র আছে, এই পাত্রটা একটু তরল পদার্থ আছে, এটা হলো দ্রবণ আছে এখানে। এই দ্রবণটা মাইপা নিতে হবে, মাইপা নিয়ে এরকম একটা ফ্লাক্সের মধ্যে স্থানান্তর করা হয়।
এটা আয়তনের ফ্লাক্স এটার মধ্যে স্থানান্তর করতে হয়, স্থানান্তর করে পরিবর্তন করতে কিভাবে এটা স্টেপসিকুলার এইটা মুখে লাগাইতে হয় এবং মুখে লাগাইয়ে উপর দিকে টানলে তোমার তরল পদার্থ আস্তে আস্তে উপর দিকে এটা আস্তে আস্তে উপর দিকে তরল পদার্থ উঠতে থাকে, তরল পদার্থ উঠতে 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 এইখানে আসবে। তুমি খেয়াল রাখবে যখন এই দাগের উপরে আসবে তখন হঠাৎ করে বাইরে এইভাবে ধরবা অথবা এইভাবে ধরবা, মুখ থেকে বের করে অর্থাৎ এই দাগটার উপরে গেলে কিন্তু এইখানে পর্যন্ত দিবা, দেওয়ার পর এখন মুখ থেকে বের করে এভাবে চাপ দিয়ে ধরবা, ধরে এক হাতে চাপ দিয়ে রাখবা আর এক হাতে এইভাবে ঘুরাইবা, এইভাবে ঘুরাইলে তখন আস্তে আস্তে এই পদার্থটা পড়তে থাকবে, নামতে 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 এটা আস্তে আস্তে এইখানে চলে আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? অর্থাৎ উপর পর্যন্ত নিয়ে আস্তে আস্তে টাইনে এনে এমনি ঘুরাইলে এমনি চাপ দিয়ে ধরে ঘুরাইলে অথবা এভাবে ধরে ঘুরাইলেও পারো, এর মধ্যে ধরলে ভালো, এভাবে ধরে ঘুরাইলে আস্তে আস্তে তরলটা পড়বে, পড়লে যখন যতটুকু আসবে তখন এটাকে এখানে এটাকে এই মাত্রাটা এখানে ঢুকে এই তরলটা এই থাকবে, অর্থাৎ এই তরলটাকে এখানে নিয়ে আসলাম, আইনে এখানে আস্তে আস্তে সরাই দিলেই এই তরলটা পড়ে যাবে। বুঝতে পারছো? তারপরে এটা দিয়ে প্র্যাকটিক্যাল করানো হয়। এবার আসো 5 নম্বরটা হচ্ছে বুলেটের ব্যবহার। বুলেটের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। এবার দেখো বুলেট হলো দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট, দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট এত বড় একটা যন্ত্র, এটা দিয়ে এর মধ্যে ট্যাপের পানির মতো চিত্র এঁকে দেখাবো, ট্যাপের পানির মতো মানে ট্যাপের মতো একটা মানে পানির ট্যাপের মতো একটা ট্যাপ থাকে, ওইটা ঘুরাইলে তরল পদার্থ পরে আবার এই উল্টা দিকে ঘুরাইলে এটা বন্ধ হয়। চিত্রটা দেখো, আমাদের বইয়ে দেখে চিত্র আছে। এখানে জিরো এখানে হলো 50 ml, বুঝতে পারছো? এখানে একটা দাগ কাটা থাকে, এটা হলো 0 ml, এটা 0 ml, তারপরে এটা 10, এটা 20, এটা হলো 20, এটা হলো 30, এটা হলো 40, হ্যাঁ এগুলোর মধ্যে আবার ছোট ছোট টাকা থাকে, পুরো 10 টাকা থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো? এটা স্ট্যান্ডের মধ্যে আটকানো হয়। জি স্যার। এরকম স্ট্যান্ডের মধ্যে আটকানো হয়, স্ট্যান্ডের মধ্যে এই ক্লিপ দিয়ে গেলে আটকানো হয়ে যাবে, এটা আমাদের আটকানো হয়। বুঝতে পারছো? এই পুরোটার মধ্যে আটকানো হয়, এই সবটার মধ্যে আটকানো থাকে। এখন দেখো এটাতে পড়াতো করে উপর 50 ml, উপর থেকে জিরো নিচে দিকে এইখানে একটা ট্যাপ থাকে, পানির ট্যাপের মতো ট্যাপ থাকে, এই হলো ট্যাপ। এটা যদি তুমি ঘুরাও এইভাবে ধরে এইভাবে ঘুরাও পানি পড়বে, এভাবে করে যাবে, এটা দিয়ে ঘুরালে পানি বন্ধ হবে। এটাতে দ্রবণ দেওয়া হয়, এর মধ্যে দ্রবণ দেওয়া দিয়ে পরীক্ষাটা করা হয়। এটা হলো এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হয়। প্রথমে ক্রিমিক অ্যাসিড দিয়ে ধুইতে হবে, তারপরে ট্যাপের পানি দিয়ে ধুইতে হবে, তারপরে পাতিত পানি দিয়ে ধুয়ে তারপরে রিন্স করতে হয়। রিন্স করা হচ্ছে ধরো এটা অর্ধেক পর্যন্ত ক্রিমিক অ্যাসিড ঢুকাই যাবে, এই হলো যন্ত্রটা, কেমন অর্ধেক পর্যন্ত ঢুকে কাজ করলে একটা দ্রবণটা এখানে আসবে, আর এভাবে ঘুরে 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 পরিষ্কার করতে হয়। ট্যাপটাকে খুলে খুলে বন্ধ করে পরিষ্কার করতে হয়। ট্যাপের মধ্যে গ্রিস জাতীয় পদার্থ বা এই ছিদ্র যদি বন্ধ হয়ে থাকে তাহলে গুণা দিয়ে ওই যে তার আসলে চিকন চিকন তার দিয়ে ছিদ্রটাকে এভাবে পরিষ্কার করে দিতে হয়, এভাবে পরিষ্কার করে দিতে হয়। পরিষ্কার করে তারপরে দ্রবণ নেওয়া হয়, দ্রবণ নিতে হবে এই ধীর পর্যন্ত, ধীর করে দেওয়ার পরে ওই যে একটু আগে মাপছিলাম, একটু আগে মাইপানি ছিলাম না 10 ml, এটা মাইপানি ছিলাম না এখানে এনে তারপরে এটাকে ঘুরাইয়া এই দ্রবণটার মধ্যে পদার্থ
ভালো হয় হাইলা প্র্যাকটিক্যালটা করা হয়, তোমাদের প্র্যাকটিক্যালও আছে, ব্যবহারিক আছে। এটা হচ্ছে গিয়ে এই বুলেট। এখানে 1 ml বুলেটের সাহায্যে 1 ml পর্যন্ত অর্থাৎ 1 মিলিলিটার পর্যন্ত সুষ্ঠুভাবে স্থানান্তর করা যায়। বুলেটের প্রতিটি ক্ষুদ্রতা হচ্ছে 0.1 মিলিলিটার। প্রতিটি এখান থেকে এখান পর্যন্ত 10, বুঝছো? এখন এটাকে পরিমাপ করা সম্ভব। এই 10, এই 20, 30, 40, 50 নিচের উপর দিকে 17 নিচের দিকে 50 লেখা থাকে, কারণ তরলটা নিচের দিকে পড়ে। এই গেল পার্ট 5 এর টপিক। এবার পার্ট 6 আসে। এটা কিন্তু তোমরা কি বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ না? এবার দেখো কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, বুলেট পিপেটের ব্যবহারের কৌশল। কনিক্যাল ফ্লাস্ক, ওয়াশ বোতল, বুলেট পিপেটের ব্যবহার কৌশল। কনিক্যাল ফ্লাস্ক, তারপর ওয়াশ বোতল। ওয়াশ বোতল, ওয়াশ বোতল, তারপরে বুলেট পিপেট ব্যবহার কৌশল। বুলেট পিপেট ব্যবহারের কৌশল। এটাতে শিখে বলতে তো কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, ঠিক আছে? এর ব্যবহার তোমরা একটু আগে কনিক্যাল ফ্লাস্ক দেখো, এটা পরীক্ষাতে দেখাইছি। এইটা এটা হলো কনিক্যাল ফ্লাস্ক। এরকম একটু আগে দেখাইছি না, পদার্থ এটার মধ্যে না স্থানান্তর করা হয়। পিপেটটা লাইফটা এখানে স্থানান্তর করে তারপরে ওই বুলেটটা নিচে নিয়ে পরীক্ষাটা করতে। এই হলো কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক একটা ছোট গোলাযুক্ত চ্যাপ্টা তলা বিশিষ্ট ফ্লাস্ক। আয়তমাত্রিক বিশ্লেষণে এটাকে ব্যবহার করা হয়। এর ভিতর রাসায়নিক বিক্রিয়া সংঘটিত, এটার ভিতর বিক্রিয়াটা সংঘটিত হয়। 2 নম্বর হচ্ছে ওয়াশ বোতল। ওয়াশ বোতল হচ্ছে এটার মধ্যে পানি থাকে, একটা নল থাকে, এটা দিয়ে পদার্থ স্থানান্তর করা হয়। দেখতে এরকম। এটাতে পানি ভর্তি থাকে, টিপ দিলে এটা যদি টিপ দাও তাহলে এটা পানি বের হয়ে আসবে। অর্থাৎ কোনো কিছু ধোয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে বুলেট এবং পিপেটের ব্যবহার আগের টপিকেই তোমাদেরকে করানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুলেট এবং পিপেটের ব্যবহার আগেই শিখেছ। রিন্স করা কাকে বলে এটাও আগে দেখেছ। রিন্স কাকে বলে? রিন্স হলো রিন্স করা হলো
যেমন একটা কাচের যন্ত্র, এটাকে ধোয়ার জন্য, লম্বা কাচের যন্ত্র ধোয়ার জন্য অর্ধেক পরিমাণ তরল পদার্থ নিয়ে বা ফ্লুমিক অ্যাসিড নিয়ে কাজ করলে এই পর্যন্ত তরলটা আসবে। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ওয়াশ করার এই প্রক্রিয়াকে বলা হয় রিন্স করা। রিন্স করে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো পাঠ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। বুঝি না আর বলবে কিছু? তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো পাঠ এখানে শেষ করলাম। পার্ট 6 এর আরো কিছু অংশ বাকি আছে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখানো হবে।